বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাজ্জাজ মুন্সি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাংশা সরকারি কলেজ, পাংশা রাজবাড়ী। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি বাজার, সেটা হচ্ছে একচেটিয়া বাজার। এই একচেটিয়া বাজারে একটি ফান্ড কিভাবে ভারসাম্য উপনীত হয়, অর্থাৎ একচেটিয়া বাজারের ভারসাম্য অবস্থা নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। আমরা ইতিপূর্বে জেনেছি যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়। তার মধ্যে অন্যতম প্রধান বাজার হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের ইংরেজি শব্দ মনোপলি মার্কেট। মনো এবং পলি শব্দ দুটি থেকে মনোপলি শব্দের উৎপত্তি। মনো শব্দের অর্থ এক এবং পলি শব্দের অর্থ বিক্রেতা। সুতরাং শব্দগত দৃষ্টিকোণ থেকে একজন বিক্রেতার বাজারকে বলা হয় মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজার। তাহলে একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, নিকট কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না। বিক্রেতার ইচ্ছে অনুযায়ী দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করবে, নির্ধারিত হবে। এখানে মূল্য বৈষম্য বিদ্যমান থাকবে। এখানে সহজে কোনো ফার্ম প্রবেশ এবং প্রস্থান করতে পারবে না। আর যেহেতু বিক্রেতাই কর্তৃক দাম নির্ধারিত হবে, সেহেতু বিক্রেতা একই দ্রব্যের জন্য ভিন্ন ভিন্ন ক্রেতার কাছ থেকে ভিন্ন ভিন্ন দাম গ্রহণ করবে। যেহেতু একচেটিয়া বাজারের দামটা ভিন্ন থাকে, এ কারণে একচেটিয়া বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় সমান থাকে না। গড় আয় এবং প্রান্তিক আয় রেখাটার আকৃতি ডান দিকে নিম্নগামী হয় এবং গড় আয়ের রেখার অবস্থানটা প্রান্তিক আয় রেখার উপরে অবস্থান করে। তো আমরা ভারসাম্যর দিকে চলে যাই। একচেটিয়া বাজারের ভারসাম্য, স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করতে গেলে আমাকে জেনে নিতে হবে আগে স্বল্পকাল বলতে কি বোঝায়। স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যে সময়ের মধ্যে ফার্মের কাছে দু ধরনের উপকরণ থাকে, যথা স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ। স্বল্পকালে ফার্ম তার স্থির উপকরণের কোনো পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন সাপেক্ষেই উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে সক্ষম হয়। যেহেতু ফার্ম তার স্থির উপকরণের কোনো পরিবর্তন করতে পারছে না, সেহেতু ফার্ম স্বল্পকালে তিন অবস্থায় ভারসাম্য লাভ করবে, যথা স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং লোকসান বা ক্ষতি। আমি আবারও বলছি যে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য অবস্থায় তিনটি, যথা স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং লোকসান বা ক্ষতি স্বীকার করে ভারসাম্য। স্বাভাবিক মুনাফা বলতে কি বোঝাচ্ছে? বলা হচ্ছে যে ন্যূনতম পারিশ্রমিক না পেলে বা না দিলে উদ্যোক্তাকে আর উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত রাখা সম্ভব নয়, ওই পরিমাণ মুনাফাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফার অবস্থায় একটি ফার্মের মোট আয় এবং মোট ব্যয় এই দুটো পরস্পর সমান হবে, অর্থাৎ টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল 0, অর্থাৎ টিআর ইকুয়াল টিসি। পি সমান এসি এই অবস্থা যদি বিরাজ করে, অর্থাৎ বাজার দাম এবং গড় খরচ দুটো যদি সমান হয়, তাহলে ওই অবস্থায় ফার্মের মোট আয়ও যা হবে, মোট ব্যয়ও তা হবে, মুনাফার পরিমাণ হয়ে যাবে 0। এটাই হলো স্বাভাবিক মুনাফা। আমরা এই একচেটিয়া বাজারের স্বাভাবিক মুনাফার অবস্থায় কিভাবে ভারসাম্য লাভ করে একটু চিত্রের মাধ্যমে দেখে নেব। চিত্রে ওএক্স অক্ষে উৎপাদন এবং ও ওয়াই অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। এআর এবং এমআর রেখাদ্বয় ডান দিকে নিম্নগামী। যেহেতু পূর্বেই বলেছি যে একচেটিয়া বাজারের একজন বিক্রেতা থাকায় সে ভিন্ন ভিন্ন দামের দ্রব্য বিক্রি করবে, সেহেতু একচেটিয়া বাজারের গড় আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে ভিন্নতা সৃষ্টি হবে এবং গড় আয় এবং প্রান্তিক আয় রেখা ডান দিকে নিম্নগামী হবে এবং গড় আয়ের অবস্থান, গড় আয় রেখার অবস্থান প্রান্তিক আয় রেখার উপরে অবস্থান করবে। ফার্মের ভারসাম্য অর্জনের জন্য শর্ত রয়েছে দুইটি। এক নম্বর শর্তকে বলা হয় প্রয়োজনীয় শর্ত,
সেটাকে বলা হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ এমসি সমান এমআর। এবং পর্যাপ্ত শর্তকে বলা হয় অতিরিক্ত শর্ত, যেখানে বলা হচ্ছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে উঠবে। তাহলে এখানে ভারসাম্য আনার জন্য এ আর এমআর রেখা রয়েছে, এখানে ভারসাম্য আনার জন্য আমার প্রথমে যে রেখাটার অবস্থান দেখাতে হবে সেটা হলো এমসি রেখা, অর্থাৎ প্রান্তিক খরচ রেখা। আমরা জানি প্রান্তিক খরচ রেখা ঠিক দ্রুত নেমে আবার দ্রুত উঠে যাবে, এটাকে বলা হচ্ছে এমসি, মার্জিনাল কস্ট। প্রান্তিক খরচ রেখা, প্রান্তিক খরচ রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে যে বিন্দুতে সেট করেছে সেটা ভারসাম্য বিন্দু। চিত্রানুযায়ী ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, কেননা ই বিন্দুতে একদিকে যেমন এমসি এবং এমআর পরস্পর সমান হয়েছে, অপরদিকে এমসি রেখাটি এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করেছে। এই দুটি শর্তে ই বিন্দুতে পালিত হয়েছে, অতএব ই হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী ফার্ম ও কি পরিমাণ দ্রব্য উৎপাদন করবে এবং ও কি পরিমাণ দ্রব্য এফ কিউ দামে বিক্রি করবে, গড় আয়ের সমান দামে বিক্রি করবে। এক্ষেত্রে ফার্মের মোট আয় হবে পি আর ইজ ইকুয়াল পি ইনটু কিউ। পি মানে হচ্ছে বাজার দাম অর্থাৎ গড় আয়, এফ কিউ গুণন উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ, ইজ ইকুয়াল ও কিউ এফ পি, ও কিউ এফ পি। এটা হচ্ছে একচেটিয়া বাজারের ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন থেকে প্রাপ্ত মোট আয়। ও কিউ গুণন এফ কিউ, ও কিউ এফ পি। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এখানে ও কিউ কে যদি এফ কিউ দ্বারা গুণ করা যায় তাহলে পাওয়া যাবে ও কিউ এফ পি। এবার গড় খরচ রেখা অনুযায়ী আমার মোট খরচটা দেখাতে হবে। যেহেতু এখানে স্বাভাবিক মুনাফা আমরা অঙ্কন করব, সেহেতু মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে। সেহেতু গড় খরচ রেখাটা এমন ভাবে অঙ্কন করব যেন তা এই ভারসাম্য বিন্দু সমান করে এমসি রেখাকে অতিক্রম করে। এটা হলো এসি রেখা। তাহলে ও কিউ পরিমাণ দ্রব্যের গড় খরচ এখন এফ কিউ। আগে এসি রেখা হচ্ছে গড় খরচ, গড় খরচ এখানে এফ কিউ। তাহলে ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন করলে যদি গড় খরচ এফ কিউ হয় তাহলে মোট খরচ কিভাবে দাঁড়াবে? টিসি ইজ ইকুয়াল এসি ইনটু কিউ সমান এফ কিউ গুণন ও কিউ ইজ ইকুয়াল ও কিউ এফ পি। এবার মুনাফার পরিমাণ বের করব। মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। আমরা জানি মোট মুনাফার নির্ণয় সূত্র, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে পাওয়া যাবে মুনাফা। মোট আয় বের হয়েছে ও কিউ এফ পি মাইনাস মোট ব্যয় বের হয়েছে ও কিউ এফ পি ইজ ইকুয়াল 0। অর্থাৎ আয় এবং ব্যয় এখানে পরস্পর সমান, এই কারণেই এখানে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করেছে। চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে বাজার দাম হচ্ছে ওপি, বাজার দাম হচ্ছে ওপি এবং গড় খরচ হচ্ছে এফ কিউ। তাহলে ওপি এবং এফ কিউ এই দুটো পরস্পর সমান, অর্থাৎ পি সমান এসি। চিত্রে এই শর্তটি পালিত হয়েছে। আর আমরা ইতিপূর্বে বলেছি যে পি সমান এসি অর্থাৎ বাজার দাম এবং গড় খরচ যেখানে পরস্পর সমান হয়ে যাবে সেখানে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। যেহেতু এখানে বাজার দাম এবং গড় খরচ দুটোই পরস্পর সমান, সেহেতু ফার্ম এখানে স্বাভাবিক মুনাফা অর্জন করেছে। এবার আমরা একচেটিয়া কারবারের অস্বাভাবিক মুনাফা নিয়ে একটু কথা বলবো। আগে জেনে নেই অস্বাভাবিক মুনাফা বলতে কি বোঝায়। বলা হচ্ছে যে একটি ফার্ম যখন স্বাভাবিক মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করবে তখন তাকে বলা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা অবস্থায় অবশ্যই ফার্মের মোট আয়টা বেশি হবে মোট ব্যয়ের চেয়ে, অর্থাৎ টি আর গ্রেটার দেন টিসি। পি গ্রেটার দেন এসি অর্থাৎ বাজার দাম যদি গড় খরচের চেয়ে বেশি থাকে তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, অতিরিক্ত মুনাফা অর্জন করবে। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে একটু লক্ষ্য করি।
চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। এআর এবং এমআর রেখা একচেটিয়া বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ই বিন্দুতে ছেদ করেছে, অতএব ই হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী ফার্ম ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন করবে এবং ও কিউ পরিমাণ দ্রব্য এফ কিউ দামে বিক্রি করবে। এক্ষেত্রে ফার্মের মোট আয় হবে ও কিউ গুণন এফ কিউ, অর্থাৎ ও কিউ এফ পি। আমরা একটু বের করে ফেলি। টি আর ইজ ইকুয়াল পি ইন্টু কিউ, এটা সূত্র। পি মানে হলো বাজার দাম, ওপি। এখানে ওপি এবং এফ কিউ দুটোই দেওয়া যায়, কারণ আমরা জানি সকল বাজারেই দাম এবং গড় আয় পরস্পর সমান। তাহলে দামের সাথে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যাবে, আবার গড় আয়ের সাথে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলেও মোট আয় নির্ণয় করা যাবে। সুতরাং বাজার দাম এবং গড় আয় পরস্পর সমান। এখানে বাজার দাম হচ্ছে ওপি এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ। তাহলে মোট আয় হলো ও কিউ এফ পি। এবার মোট ব্যয় নির্ণয় করতে হবে। মোট ব্যয় রেখা নির্ণয় করার জন্য অবশ্যই গড় ব্যয় রেখার প্রয়োজন। গড় ব্যয় থেকে মোট ব্যয় নির্ণয় করা যাবে। গড় ব্যয় রেখা অনুযায়ী ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য গড় খরচ হলো জি কিউ। এখন জি কিউ গড় খরচ আর ও কিউ পরিমাণ হলো উৎপাদন, তাহলে মোট খরচ সহজে নির্ণয় করা যাবে। টিসি ইজ ইকুয়াল এসি ইনটু কিউ। এসি হলো গড় খরচ, এসি হলো জি কিউ গুণন উৎপাদনের পরিমাণ ও কিউ। তাহলে দাঁড়াচ্ছে ও কিউ জি পি নট, ও কিউ জি পি নট। এখানে লক্ষ্য করা যাচ্ছে মোট আয় ছিল ও কিউ এফ পি এবং মোট ব্যয় ও কিউ জি পি নট। অতএব মুনাফার পরিমাণ সহজে নির্ণয় করা যায়। পাই ইজ ইকুয়াল টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল ও কিউ এফ পি মাইনাস ও কিউ জি পি নট ইজ ইকুয়াল পি নট জি এফ পি, পি নট জি এফ পি। এটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা, যেটা এই ছায়াবৃত্ত অংশ দ্বারা দেখানো যাচ্ছে। চিত্রের বর্ণনাটা একটু খেয়াল করো। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। এআর এবং এমআর রেখা একচেটিয়া বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ই বিন্দুতে ছেদ করায়। ই হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী ফার্ম ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদন করবে এবং এফ কিউ দামে বিক্রি করবে। এফ কিউ অর ওপি ইজ ইকুয়াল, অর্থাৎ বাজার দাম হচ্ছে ওপি, গড় আয় হচ্ছে এফ কিউ। এক্ষেত্রে ফার্মের মোট আয় হবে ওপি ইন্টু ও কিউ ইজ ইকুয়াল ও কিউ এফ পি। আবার এসি রেখা অনুযায়ী ও কিউ পরিমাণ দ্রব্য উৎপাদনের গড় খরচ এফ কিউ, সরি জি কিউ। এখন জি কিউ গড় খরচকে যদি ও কিউ উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করা যায়, তাহলে মোট খরচ পাওয়া যাবে ও কিউ জি পি নট। এখানে লক্ষ্য করা যাচ্ছে মোট আয় ছিল ও কিউ এফ পি, মোট ব্যয় ও কিউ জি পি নট। তাহলে মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে ও কিউ এফ পি মাইনাস ও কিউ জি পি নট ইজ ইকুয়াল পি নট জি এফ পি। অর্থাৎ এই অংশটুকু হচ্ছে ফার্মের মুনাফা। এটাই ছিল ফার্মের অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা। এবার একচেটিয়া বাজারে ফার্ম ক্ষতি স্বীকার করে কিভাবে ভারসাম্য লাভ করে সেটুকু আমরা একটু লক্ষ্য করব। তার আগে একটু জেনে নেই, যেহেতু স্বল্পকালে ফার্ম স্থির খরচের কোনো পরিবর্তন করতে পারে না, সেহেতু স্বল্পকালের মাঝে মাঝে ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। এক্ষেত্রে ফার্মের মুনাফা ঠিক হবে না, তবে ক্ষতির পরিমাণ পূর্বের তুলনায় কম করা সম্ভব হবে। একটি ফার্ম যতক্ষণ পর্যন্ত মনে করবে যে
তার পরিবর্তনশীল খরচের সম্পূর্ণ অংশ উঠে গিয়েও স্থির খরচের যে কিছু অংশ উঠানো যায়, স্থির খরচের কিছু অংশ যতক্ষণ পর্যন্ত উঠানোর সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ অব্যাহত রাখবে। বিষয়টি আমরা একটু চিত্রের মাধ্যমে লক্ষ্য করব। চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে আয়, ব্যয় ও দাম নির্দেশ করা হয়েছে। AR এবং MR যথারীতি ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় রেখা। MC রেখা MR রেখাকে নিজ দিক থেকে E বিন্দুতে ছেদ করায় E হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী ফার্ম OQ পরিমাণ দ্রব্য উৎপাদন করবে এবং FQ দামে বিক্রি করবে। এক্ষেত্রে ফার্মের মোট আয় হবে TR is equal P into Q OP into OQ is equal OQ FP। এখানে ফার্মের গড় আয় হচ্ছে FQ এবং বাজার দাম হচ্ছে OP। তাহলে বাজার দাম OP অথবা গড় আয় FQ এটাকে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করা যায় তাহলে মোট আয় পাওয়া যাবে। এক্ষেত্রে আমরা বাজার দাম OP কে OQ দ্বারা গুণ করেছি, আমরা মোট আয় পেয়ে গেছি OQ FP। এবার মোট ব্যয় বের করব। যেহেতু ফার্ম এখানে ক্ষতির স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে সেহেতু ফার্মের গড় আয়টা এমন অবস্থানে, গড় ব্যয় রেখাটার অবস্থানটা এমন ভাবে দিতে হবে যেন সেটা গড় আয়ের চেয়ে উপরে যায়। তার মানে গড় আয়ের চেয়ে গড় ব্যয় যদি বেশি থাকে তাহলে অবশ্যই মোট আয়ের চেয়ে মোট ব্যয় বেশি হবে, অতএব ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। ক্ষতি অবস্থায় ফার্মের মোট আয়টা সব সময় কম থাকে মোট ব্যয়ের চেয়ে, অর্থাৎ TR less than TC, P less than AC এই অবস্থায় ফার্ম ক্ষতি স্বীকার করে ভারসাম্য অর্জন করবে। P less than AC, তবে P less than AC হলেও P অবশ্যই greater than AVC এই শর্তটা পূরণ হতে হবে। P মানে বাজার দাম, ABC মানে গড় পরিবর্তনশীল ব্যয়। যতক্ষণ পর্যন্ত ফার্মের গড় পরিবর্তনশীল ব্যয় বাজার দামের চেয়ে কম থাকবে, অর্থাৎ বাজার দামটা গড় পরিবর্তনশীল খরচের বেশি থাকবে, ততক্ষণ পর্যন্ত ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালিয়ে যাবে। তাহলে চিত্রে AC রেখা অনুযায়ী OQ পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য গড় খরচ HQ হচ্ছে গড় খরচ। তাহলে এখানে মোট খরচ দাঁড়াচ্ছে গড় খরচ গুণ উৎপাদনের পরিমাণ, তাহলে TC is equal SC into Q, AC HQ into OQ is equal OQ is P1। তাহলে OQ is P1 এটা হচ্ছে মোট ব্যয়। তাহলে এখানে যদি মুনাফা নির্ণয় করতে হয় তাহলে মুনাফার পরিমাণ যদি আমরা নির্ণয় করি তাহলে দেখব যে পাই সমান TR minus TC is equal মোট আয় ছিল OQ FP, মোট ব্যয় OQ HP1, তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে, মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে মাইনাস PFHP1। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ফার্মের মোট আয় ছিল OQFP, মোট ব্যয় OQHP1, তার মানে মোট ব্যয় বেশি আর মোট আয় কম। যেহেতু আমি মুনাফা বের করছি, মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে ব্যয়ের পরিমাণ যেহেতু বেশি সেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক হয়েছে। যেহেতু মুনাফার পরিমাণ ঋণাত্মক সেহেতু ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। ক্ষতির পরিমাণ হচ্ছে চিত্রের এই ছায়াবৃত্ত অংশটুকু PFHP1, এটুকু হচ্ছে ক্ষতি। আমাকে যদি মুনাফা নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই মুনাফা নির্ণয় করব TR minus TC, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা মুনাফা পাবো। যখনই দেখবো মুনাফার পরিমাণটা ঋণাত্মক, আর ঋণাত্মক তখনই আসবে যখন মোট ব্যয়টা বেশি থাকবে আর মোট আয়টা কম থাকবে, তখন মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে গেলেই আমার
মুনাফার পরিমাণ ঋণাত্মক আসবে। আর যেহেতু মুনাফা ঋণাত্মক আসবে সেহেতু ওই মুনাফাটাকে বলা হবে ক্ষতি। আর যদি ক্ষতি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা নির্ণয় করব ক্ষতি সমান টিসি মাইনাস টিআর। এক্ষেত্রে ঋণাত্মক মান আসার সম্ভাবনা নেই। ক্ষতির সূত্র টিসি মাইনাস টিআর, অর্থাৎ মোট ব্যয় থেকে মোট আয় বাদ দিলে আমি ক্ষতি পেয়ে যাব। মোট ব্যয় ছিল ও কিউ এইচ পি ওয়ান, ও কিউ এইচ পি ওয়ান মাইনাস মোট আয় হচ্ছে ও কিউ এফ পি, ও কিউ এফ পি। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ হচ্ছে পি এফ এইচ পি ওয়ান। এক্ষেত্রে আর ঋণাত্মক আসার সুযোগ নেই, তার মানে ক্ষতি ক্ষতি। আর মুনাফা যদি ঋণাত্মক হয় তাহলে সেটাই হবে ক্ষতি। চিত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বাজার দাম হচ্ছে ওপি আর গড় খরচ হচ্ছে এইচ কিউ, তার মানে অবশ্যই পি লেস দেন এসি, অর্থাৎ গড় খরচটা বেশি আছে, বাজার দাম কম রয়েছে। এমন অবস্থায় ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ চালাবে না উৎপাদন বন্ধ করে দেবে সেটা নির্ভর করছে হলো গড় পরিবর্তনশীল খরচের উপর। তাহলে এখানে আমরা গড় পরিবর্তনশীল খরচ এমন ভাবে অঙ্কন করবো যেমন বাজার দামের চেয়ে তা কম হয়, কারণ শর্তই হচ্ছে পি গ্রেটার দেন এ ভি সি। এই অবস্থায় ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ অব্যাহত রাখবে। তাহলে এমন ভাবে আমরা এবিসি রেখাটা অঙ্কন করব যেন সেটা বাজার দামের নিচ দিয়ে যায়। এটার নাম হলো এভিসি, এভারেজ ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয়। এখানে লক্ষ্য করা যাচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়টা বাজার দামের নিচে অবস্থান করছে, তার মানে তার মোট পরিবর্তনশীল খরচটা কম হবে আর স্থির খরচের পরিমাণটা বেশি হবে। এই স্থির খরচের কিছু অংশ ফার্ম তুলে আনা সম্ভব হবে। বিষয়টি একটু গভীরভাবে একটু লক্ষ্য করি। ওকি পরিমাণ উৎপাদনের জন্য গড় পরিবর্তনশীল খরচ হচ্ছে চিত্র অনুযায়ী জি কিউ। এখন জি কিউ কে যদি ও কিউ দ্বারা গুণ করা যায় মোট পরিবর্তনশীল ব্যয় পাবো ও কিউ জি পি নট। এখানে লক্ষ্য করা যাচ্ছে ফার্মের মোট খরচের পরিমাণ ও কিউ এইচ পি ওয়ান, মোট আয় ও কিউ এফ পি, মোট পরিবর্তনশীল ব্যয় ও কিউ জি পি নট, মোট স্থির ব্যয় পি নট জি এইচ পি ওয়ান। অর্থাৎ ফার্ম যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে ফার্মের ক্ষতি হবে পি নট জি এইচ পি ওয়ান, এই পরিমাণ ক্ষতি হবে। কিন্তু উৎপাদন চালিয়ে ক্ষতি হয়েছে পি এফ এইচ পি ওয়ান, কারণ উৎপাদন বন্ধ রাখলে ক্ষতির পরিমাণ হতো বেশি, উৎপাদন চালিয়ে ক্ষতির পরিমাণ হয়েছে কম। সুতরাং যদি ক্ষতি কম হয় উৎপাদন চালিয়ে তাহলে উৎপাদন চালানোটাই লাভ।